নিজের হবু স্বামীর বিছানায় অন্য একটা মেয়েকে চাদরে মোড়ানো অবস্থায় দেখছে সিয়া। মেয়েটা বেঘরে ঘুমাচ্ছে। এই দৃশ্য দেখে যে কোনো মেয়ের হৃদয় ভাঙার কথা, কিন্তু সিয়ার কাছে এটা খুবই স্বাভাবিক। ধীর পায়ে ভেতরে ঢুকে সিয়া বিছানায় শুয়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে নিজের সাথে তুলনা করছে। কিছুক্ষণ পরই ওয়াশরুম থেকে আরহান বেরিয়ে আসে কোমরে তলে পেঁচিয়ে। শাওয়ার নিয়ে বের হলো। চুলগুলো এখনো ভেজা, পানি গড়িয়ে পড়ছে। সিয়াকে দেখে বাঁকা হাসি আরহান। বেবি, তুমি চলে এসেছো। আরহানের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় সিয়া। আরহানের মুখ থেকে হাসি এখনো সরেনি। তার ছেলের হাসি এসে সিয়ার দিকে তাকায়ও। আর কত মেয়ের জীবন নষ্ট করবে আরহান? আর কত মেয়ের জীবন নিয়ে খেলবে? তুমি আমাকে এসব কথা বলছো কেন? তুমি কি ভুলে গেছো আমার মতো ছেলেদের স্বভাবই হচ্ছে মেয়েদের জীবন নিয়ে খেলা? এই জন্যই তো আমাদের বলা হয় প্লেবয়। তবুও তোমাকে ভালোবাসি, তাই বিয়ে করব। ভালোবাসো আমাকে? তোমার মতো ছেলেদের মুখে এই শব্দটাই মানায় না আরহান। তোমার মতো ছেলেদের জন্য আজ ভালোবাসাও কলঙ্কিত। আহ, রেগে গেলে তোমাকে যা লাগে না, মনে হয় এক্ষুনি। সিয়ার কাছে এসে সিয়ার গালে হাত ছোঁয় আরহান। সিয়া ছিটকে আরহানের হাত সরিয়ে দেয়। ছোবে না তুমি আমায়। তোমার ছোঁয়ায় ঘৃণা হয় আমার। তাহলে কিভাবে হবে? বিয়ের পরই তো তোমার সারা শরীর শুধু আমার ছোঁয়ায় থাকবে। সি, কতটা নোংরা মানসিকতা তোমার। নিরুপায় না হলে আমার জীবনে তুমি থাকতে না। কিন্তু আমি বিয়ে তোমাকেই করব, শুধু ওই একজনের জন্য। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায় সিয়া। গাড়িতে উঠে চোখ মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর ড্রাইভ শুরু করে বাড়ির পথে। এক কাপ কফি আর সিগারেট নিয়ে বারান্দায় এসে বসে আয়ান। কফির মগটা টেবিলের উপর রেখে সিগারেটটা ধরায়। আকাশে মেঘ করেছে, বৃষ্টি নামবে নিশ্চিত। এক মনে ভাবছে আয়ান। এরকম একটা দিনেই ওর জীবনে এসেছিল মেয়েটা। বৃষ্টির পানিতে ভিজছিল মনের আনন্দে। কিন্তু আজ ওর জীবনে নেই মেয়েটা। সে আজ অন্য কারো হাত ধরে চলে, অন্য কারো বুকে মাথা রেখেই ঘুমায়। আয়ানের ভাবনার মাঝেই ফোনের স্ক্রিনে টুপ করে একটা মেসেজ নোটিফিকেশন আসে। মেসেজটা পড়ার আগে সেন্ডারের নামটা দেখে নেয়। মেসেজ ওপেন করার আর ইচ্ছে থাকলো না। ফোনটা রেখে সিগারেট টানতে শুরু করে আয়ান। এদিকে মেসেজের রিপ্লাই না পেয়ে সরাসরি কল করে বসে বার্তা প্রেরণকারী। আয়নের সেদিকে খেয়াল নেই। আকাশের দিকে তাকিয়ে আছে ও। 5বার ফোন কেটে যাওয়ার পর 6বার ফোন রিসিভ করে আয়ান। অপর পাশ থেকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসে। কখন থেকে ফোন করছি, ফোন ধরছিলে না কেন? আর মেসেজেও তো সিন করনি। এবার ফোন না ধরলে সরাসরি তোমার অ্যাপয়েন্টমেন্টে গিয়ে হাজির হতাম। তাই নাকি? ভাগ্যিস ফোনটা তুলেছিলাম। এত বিরক্ত আমার উপর? বিরক্ত না, তোমার উপর বিরক্ত হতে যাব কেন? কি বলবে বলো? আগামী মাসে আমাদের এঙ্গেজমেন্টের দিন ঠিক করেছে বাবা। প্রস্তুতি শুরু করে দিও। হুম। আর কিছু? আয়ান, তোমার মধ্যে কোনো এক্সাইটমেন্টই নেই। এতে এক্সাইটমেন্টের কিছুই নেই। আমি বাড়িতে বলে দেব। আর কিছু বলার থাকলে বলো, না হলে রাখি। বুঝেছি। এখন তোমার সাথে কথা বলা মানে মাথা বিগড়ানো। তোমার এই ডোন্ট কেয়ার ভাবটা আর গেল না। বাই। বিরক্ত হয়ে ফোন কেটে দেয় অপর পাশের মিষ্টি কণ্ঠে। আয়ান হেসে ফোনটা টেবিলের উপর রেখে আবার সিগারেটটা হাতে নেয়। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। খানিকক্ষণ বাদেই ঝমঝম করে নামে তুমুল বৃষ্টি। বৃষ্টি সহ্য হয় না আয়ানের। এমন একটা বৃষ্টি দিনই ওর জীবনে এসেছিল হাজারটা স্বপ্ন নিয়ে, কিন্তু কোনোটাই পূর্ণ করেনি। সবই ভাসিয়ে দিয়ে চলে গেছে। কফির মগটা নিয়ে রুমে চলে যায় আয়ান। বাড়িতে ঢুকে কারোর সাথে কথা না বলে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় সিয়া। অঝরে কাঁদতে থাকে টেবিলে মুখ গুজে। নিজের জীবনটাকে এখন অভিশপ্ত লাগছে ওর। একটা মানুষ এসে ওর জীবনটা তছনছ করে দিয়ে গেল। আরহান চরিত্রহীন, অভদ্র হলেও সিয়াকে ভালোবাসে। কিন্তু ওর এই অপবিত্র ভালোবাসাটা সহ্য হচ্ছে না সিয়ার। যখন একজন মানুষ মনে জায়গা করে নেয়, তখন অন্য কাউকে সেই জায়গাটা দেওয়া অসাধ্য। তবুও সিয়া দিয়েছে। একজনকে ভুলে গিয়ে আরহানকে নিজের জীবনে জায়গা দিয়েছে। কিন্তু ও যে প্রথম ভালোবাসা ছিল, কিভাবে ভুলবে ওকে? প্রত্যেকটা দিন সিয়াকে আরহানের অস্থিরতা সহ্য করতে হয়। ওর প্রতিটা কাজ, প্রতিটা কথা অস্থির লাগে সিয়ার কাছে। তবুও লোকটা সিয়ার হবু স্বামী। এইভাবেই নিজেকে সান্ত্বনা দেয় সিয়া। রাতে খাওয়া শেষে ঘুমাতে যাবে এমন সময় দরজায় নক করার আওয়াজ পায় সিয়া। ও জানে কে এসেছে আর কি অবস্থায় এসেছে। দরজা খোলে সিয়া। নেশাভরা চোখে সিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসি আরহান। আরহান, তুমি আবার ড্রিঙ্ক করে এসেছো? তোমাকে আমি কতবার বলেছি যে ড্রিঙ্ক করে আমার বাড়িতে আসবে না তুমি? আমার মতো ছেলে ড্রিঙ্ক করবে না কিভাবে হয় বলো? কথা বলতে বলতে সিয়ার গায়ের উপর ঢলে পড়ে আরহান। সিয়া কোনোমতে আরহানকে সামলে সোজা করে। তোমার মুখ থেকে গন্ধ আসছে আরহান। গা গুলাচ্ছে আমার। তুমি শুধু সেটাই দেখলে? আর আমার চোখে যে তোমার জন্য ভালোবাসা উতলাচ্ছে, সেটা দেখলে না? আরহান, তুমি জানো যে আমি ড্রিঙ্ক করা পছন্দ করি না। সিয়ার কথা শুনে আরহান এমনভাবে হাসা শুরু করে যেন সিয়া কোনো অবাস্তব হাস্যকর কথা বলেছে। হাসার মতো কিছু বলিনি আমি আরহান। তুমি ড্রিঙ্ক করা পছন্দ করো না। আরে, তোমাকে দেখলে তো আমার নেশা ধরে যায়। রেড ওয়াইনের এত নেশা থাকে না। আই লাভ ইউ বেবি। আই লাভ ইউ সো মাচ। কথাটা বলেই সিয়ার গায়ে ঢলে পড়ে আরহান।
এবার একেবারে অজ্ঞান। সিয়া অতি কষ্টে আরহানকে নিয়ে রুমে গিয়ে শুয়ে দেয়। বেহুশ হয়ে ঘুমাচ্ছে আরহান। আর মাঝে মাঝে মুখ থেকে অথস্বরে বের হচ্ছে আই লাভ ইউ সিয়া। সিয়ার চোখ ভরে আসে। এত যখন ভালোবাসে তাহলে তো নোংরামো কেন করে ও? ওর ফিজিক্যাল নিড এতটাই বেশি যে বিয়ের এই একটা মাস আর অপেক্ষা করতে পারছে না। একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে সিয়া। ড্রয়িং রুমে সবাই বসে আছে। গম্ভীর মুখে সিঁড়িতে নিচে নামলো আয়ান। আয়ানকে গম্ভীর দেখে মীরা কিছুটা চিন্তিত হলো। কিরে ভাই, কি হয়েছে? আপু, টিয়া ফোন করেছিল। আগামী মাসের 7 তারিখে এঙ্গেজমেন্টের দিন ঠিক করেছে ওর বাবা। প্রস্তুতি শুরু করো। সে কি, 7 তারিখ মানে তো অনেক কম সময়। তাহলে টিয়াকে বলে দিস পরশু শপিংয়ে যাব। আর ওর আঙ্গুলের মাপও তো লাগবে। আমি কিছু বলতে পারবো না। যা বলার তুমি বলে দিও। আমার ঘুম পাচ্ছে। গুড নাইট। ভাই শোন। মীরার কথা শেষ হওয়ার আগেই ওপরে চলে যায় আয়ান। ছেলেটার এত অ্যাটিটিউড কেন কে জানে। আম্মু, তোমার ছেলের এই লাপরোয়া ভাবটা কিন্তু আমার একদম ভালো লাগে না। ছেড়ে দে। জানিসই তো ও এরকমই। অনেক রাত হয়েছে, ঘুমাতে যা। মুখে রাগের ছাপ নিয়ে রুমে চলে যায় মীরা। ভাইটার যে কি সমস্যা কে জানে। ফজরের আজান শুনে ঘুম ভাঙে সিয়ার। প্রথমেই চোখ যায় বিছানার দিকে। আরহান ওপর হয়ে ঘুমাচ্ছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে যায়। নামাজ পড়ে নিচে নেমে আসে সিয়া। বাড়ির সবাই উঠে গেছে। 1 কাপ কফি বানিয়ে আরহানের কাছে আসে সিয়া। কিছুক্ষণ ঝাঁকে ঘুম থেকে তোলে ওকে। আরহানের মাথা ভার হয়ে আছে। সেটা অবশ্য স্বাভাবিক। আরহান, কফিটা খেয়ে নাও, ভালো লাগবে। শুধু কফি খাও। আর কি খাবে বলো, আমি এনে দিচ্ছি। সেটা খাবো। সেটা আনা লাগবে না, তোমার কাছে আছে। সিয়া খুব ভালো মতো বুঝে গেছে যে আরহানের নেশা এখনো পুরোপুরি কাটেনি। তাই একটু ভেবেচিন্তে এবং সাবধানে কথা বলতে হবে। আচ্ছা বেশ, এখন কফি খাও। বিয়ের পর তুমি যা চাও তাই পাবে। তাহলে এখন নিচে চলো। কেন? দরকার আছে তাই। সিয়ার কিছু বলার আগেই ওর হাত ধরে নিচে টেনে নিয়ে যায় আরহান। বাবা মা। আরহানের চিৎকারে রান্নাঘর থেকে ছুটে আসেন সোরাইয়া বেগম। কি হয়েছে বাবা, এত সকালে ডাকছো যে? মা, একটা কথা আপনাদেরকে জানানো ছিল। আগামী 7 তারিখ আমার আর সিয়ার এঙ্গেজমেন্টের দিন ঠিক হয়েছে। কাল আমি সিয়াকে নিয়ে শপিংয়ে যাব। 7 তারিখ? বেশি তাড়াহুড়ো হয়ে গেল না? আমি তো পারলে আরও আগেই দিতাম, কিন্তু ফাইনাল ডেট 7 তারিখ। আচ্ছা, তাহলে আমি নুসরাতকে বলে রাখবো সিয়ার সাথে চলে যাবে কাল। আরহানের কথা শুনে সিয়ার ভেতরটা দমে গেল। কেন যেন আরহানের সাথে বিয়েতে খুশি হতে পারছে না ও। আরহান সিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে উপরে চলে গেল। পরের দিন সকাল সকাল নুসরাত আর আরহানকে নিয়ে শপিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় সিয়া। বিভিন্ন দোকানে ঘুরতে ঘুরতে দোতলার মাঝখানটায় এসে থেমে যায় সিয়া। ওর ঠিক সামনে দাঁড়িয়ে আছে আয়ান। এতদিন পর আয়ানকে হঠাৎ দেখে অপ্রস্তুত হয়ে যায় ও। আয়ানের মুখোমুখি দাঁড়িয়ে আছে সিয়া। প্রচণ্ড অস্বস্তি হচ্ছে ওর। ওর দৃষ্টি ক্রমশ চঞ্চল হয়ে আয়না থেকে সরে গিয়ে আশেপাশে ঘুরতে থাকে। কিন্তু আয়ান স্থির, শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সিয়ার দিকে। ওর দৃষ্টিতে না আছে সিয়ার প্রতি কোনো অভিযোগ, না আছে কোনো অভিমান। আরে, আয়ান ভাইয়া না? আপি দেখ, আয়ান ভাইয়া। আয়ানকে দেখে উচ্ছ্বসিত নুসরাতের কণ্ঠ থেকে ভেসে আসে কথাগুলো। সিয়া তখনও অন্যদিকে তাকিয়ে আছে। আরে সিয়া যে, কেমন আছো? হাসি মুখে সিয়ার দিকে এগিয়ে আসে মীরা। এই তো আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো আপু? ভালো। এখানে শপিং করতে এসেছো? জি আপু। সামনে 7 তারিখ আমার আর আরহানের এঙ্গেজমেন্ট। সিয়ার কথা শুনে এবার সিয়ার দিক থেকে চোখ সরায় আয়ান। ও, আয়ান আর তিয়ানেরও তো 7 তারিখেই এঙ্গেজমেন্ট। আমরা তো সেজন্য এসেছি। সিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে মীরার কথা শুনে। তবে কি ভুলে গেল আয়ান সবকিছু? পরক্ষণে মনে হলো যা হচ্ছে ঠিকই তো হচ্ছে। যদি সিয়া আরহানের সাথে নতুন জীবন শুরু করতে পারে তাহলে আয়ানের ক্ষেত্রে দোষ কোথায়? আচ্ছা, সিয়া, অনেকদিন পর তো দেখা হলো। কফি খাবে? চলো না একটু ক্যাফেতে গিয়ে বসি। মীরার আবদারে রাজি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না সিয়ার, কিন্তু না হয়ে উপায় নেই। তাই বাধ্য হয়ে সবাই ক্যাফেতে এসে বসল। আয়ান, তুই অর্ডার দিয়ে আয়। সিয়া একটু আসবে? দরকার ছিল। আয়ানের কথায় ভেতরটা কেঁপে ওঠে সিয়ার। কি এমন দরকার আয়ানের যে আলাদা কথা বলতে হবে? আরহানের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় সিয়া। যাও, ঘুরে এসো তোমার এতদিনের পুরনো বন্ধুর সাথে। আরহানের অনুমতি পেয়ে ধীর পায়ে আয়ানের সাথে রিসিপশনের দিকে চলা শুরু করে সিয়া। বাকিরা সবাই একটা টেবিলে গিয়ে বসে। সিয়া নিচের দিকে দৃষ্টি রেখে হাঁটছে। পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকানোর সাহস নেই ওর। কেমন আছো? শান্ত গলায় প্রশ্ন করে আয়ান। ভালো, তুমি? সিয়ার প্রশ্নে আয়ানের মুখে তাচ্ছিলের হাসি ফুটে ওঠে। আমার আবার ভালো থাকা না থাকা, আসি একরকম। কিছুক্ষণ চুপচাপ হাঁটে দুজনে। হঠাৎ থেমে যায় আয়ান। সিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করে, এই জায়গাটা দেখে কিছু মনে পড়ছে সিয়া? আয়নের প্রশ্নে মুখ তুলে সামনে তাকায় সিয়া। ওর ভেতরে তোলপাড় শুরু হয়ে যায় আয়নের প্রশ্নে। এই সেই জায়গা যেখানে দাঁড়িয়ে একদিন আয়ানকে বলেছিল ভালোবাসে। এক বুক আশা নিয়ে সিয়ার সামনে হাঁটু গেড়ে বসেছিল আয়ান। কিন্তু সিয়া সিয়া ফিরিয়ে দিয়েছিল ওকে, এই বলে যে ওর জীবনে অন্য কেউ আছে। আর এই অন্য কেউটা আর কেউ নয়, আরহান।
আয়ানের সব স্বপ্ন ভেঙে গিয়েছিল সেদিন। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে আয়ান, আমাদের যাওয়া উচিত। সিয়ার কথায় এড়ানোর প্রবল চেষ্টা আর বাধা দেয় না আয়ান। রিসিপশনে গিয়ে খাবার অর্ডার দিয়ে চলে আসে। সবাই গল্প করলেও আয়ান খেয়াল করছে সিয়া মোটেও স্বস্তিতে নেই ওর সামনে। আপু, আমাদের লেট হচ্ছে, যাওয়া যাক। না হলে তোমরা থাকো, আমি চলে যাই। সিয়ার সামনে থেকে সরে যাওয়ার জন্য মীরাকে অনুরোধ করে আয়ান। মীরা সিয়াকে বিদায় জানিয়ে আয়ানের সাথে বেরিয়ে আসে। বাড়ি ফিরে এসে জানালার কাছে দাঁড়ায় সিয়া। মনে করে সেই দিনটার কথা, যেদিন আয়ান এসেছিল ওর জীবনে। ফ্ল্যাশব্যাক। রাস্তার ধারে বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছিল সিয়া। আজ ওর খুব আনন্দের দিন। অনার্সে ফার্স্ট ক্লাসে পেয়েছে ও। তাই নিজের আনন্দগুলো বৃষ্টির সাথে ভাগ করে নিচ্ছে। কিন্তু ওর সব আনন্দে কাদা ঢেলে দিল একটা গাড়ি এসে। ঠিক ওর সামনে এসে গাড়িটা ব্রেক নিল, আর এক গাদা কাদা ছিটকে এসে সিয়ার পুরো শরীর কর্দমাক্ত করে ছাড়ল। নিজের দেহ থেকে চোখ সরিয়ে গাড়ি দিকে তাকাতে গ্লাস নামিয়ে মুখ বের করলো একজন সুদর্শন পুরুষ। আর এটা আর কেউ নয়, আয়ান। এক্সকিউজ মি, চোখে দেখতে পান না নাকি? চোখ বন্ধ করে গাড়ি চালাচ্ছিলেন। এই কর্দমাক্ত রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টিবিলাস করলে তো তা কাদাবিলাসেই পরিণত হবে। মেয়েদের এত ঢং কেন কে জানে? একে তো আপনি আমাকে কাদায় মাখিয়েছেন, তার উপর আবার এত বড় বড় কথা। রাস্তা কি আপনার কেনা নাকি? আর কোথায় লেখা আছে যে রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টিবিলাস করলে কাদায় মাখতেই হবে? আপনার ভাগ্যে। দেখুন, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ভুল করেছেন যখন ক্ষমা চান। ক্ষমা? আমি? এই সামান্য কারণে? নেভার। ভুল আমার না আপনার ছিল, তাই আমার ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। সাইড হন, আমি গাড়ি ঘোরাবো। না, আপনি যতক্ষণ না আমার কাছে ক্ষমা চাচ্ছেন আমি সাইড হব না। আচ্ছা, তেরা তো আপনি। দেখুন, আমি সরি বললে তো আর আপনার জামার কাদা পরিষ্কার হবে না। আপনি সাইডে গিয়ে বৃষ্টিবিলাস করুন, জামার কাদা ধুয়ে যাবে। আমি তেরা না আপনি তেরা? স্টুপিড কোথাকার। বুঝেছি, আপনি সরবেন না তো? না। আচ্ছা, বেশ। সিয়ার সাইড দিয়ে আয়ান এমনভাবে গাড়ি ঘুরায় যে বেচারির গায়ের কাদা বৃষ্টির পানিতে যা একটু পরিষ্কার হয়েছিল, আবার পুরোটা মেখে গেল। পেছন থেকে লোকটাকে হাজারখানেক গালি দিয়ে বাড়ির দিকে পা বাড়ায় সিয়া। নিজের অবস্থার কথা ভেবে নিজেই হেসে দেয় সিয়া। কি হাস্যকরী না লাগছিল ওকে। প্রথম সাক্ষাৎ ঝগড়া দিয়ে শুরু হলেও যেদিন কলেজে একদল বদমাইশের হাত থেকে আয়ান বাঁচিয়েছিল, সেদিন ছেলেটার সম্পর্কে ধারণায় পাল্টে যায় সিয়ার। এরপর বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে ভালোবাসা। কিন্তু এখন আর এসব ভেবে লাভ নেই। এখন ওর জীবনেও অন্য কেউ আছে। আয়নের জীবনেও অন্য কেউ এসেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সিয়া। কাঁধে কারো ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে সিয়া। তবে কার স্পর্শে সে তা বুঝতে খুব বেশি সময় লাগলো না। সিয়ার কোমর আরহানের 2 হাত বেঁধে রেখেছে। আর কয়েকদিনের অপেক্ষা, তারপর তুমি আমার, আমি তোমার। সিয়ার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে আরহান। কোমর থেকে আরহানের হাত সরিয়ে চলে যেতে নেয় সিয়া। পেছন থেকে সিয়ার হাত চেপে ধরে আরহান। তোমার জন্য একটা খুশির খবর আছে, শুনবি না? কি খুশির খবর? আমি আর টিয়া ঠিক করেছি, যেহেতু এঙ্গেজমেন্টের দিন এক, তাই জায়গাটাও এক হওয়া উচিত। তাই আমরা একই কনভেনশন সেন্টারে এঙ্গেজমেন্টের আয়োজন করছি। আরহানের কথা শুনে ওর দিকে ঘুরে দাঁড়ায় সিয়া। জলজল চোখে আরহানের দিকে তাকিয়ে আছে ও। চোখজোড়া প্রশ্ন করছে, কেন করো তুমি এরকম? আমাকে কষ্ট দিতে কি এতই ভালো লাগে? কিসের প্রতিশোধ নিচ্ছ? সিয়ার চোখের দিকে তাকিয়ে সবগুলোই প্রশ্নই পড়ে, কিন্তু উত্তর না দিয়ে বেরিয়ে যায়। সিয়া ফুপিয়ে কাঁদতে থাকে। চোখের সামনে আয়ান অন্য একটা মেয়েকে আংটি পরাবে। কিভাবে সহ্য করবে ও? আজ 7 তারিখ এসেই গেল। 4টে জীবনের পরিণতির সূচনা হবে আজ। আয়ানের তিনার পরিবার অনেক আগেই পৌঁছে গেছে। কিছুক্ষণ পর আরহানের হাত ধরে আসে সিয়া। আয়নের দৃষ্টি একবার সিয়ার দিকে, তারপর আরহানের ধরে রাখা হাতের দিকে গিয়ে অন্যদিকে চলে যায়। মেয়েটাকে অপরূপ মায়াবতী লাগছে আজ, কিন্তু ওর ওপর কোনো অধিকার নেই আয়ানের। এঙ্গেজমেন্টের আগে নুসরাত আয়ানের কাছে জেদ ধরে বসে গান গাইতে হবে। আয়ান ভাইয়া, আজকে এত স্পেশাল একটা ডে, তুমি তো অনেক সুন্দর গান গাও। একটা গান গাও না প্লিজ। গাইতে হবে? হ্যাঁ প্লিজ, গাও না। সিয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আয়ান। আয়ানের গান শুনে পুরো পরিবেশটাই থমথমে হয়ে আসে। সিয়া নিস্তব্ধে চোখের পানি ফেলছে। আজকের তো আনন্দের দিনেও স্যাড সং, তবু অনেক সুন্দর গেয়েছো। থ্যাঙ্কস ভাইয়া। মন খারাপের সুরে কথাগুলো বলে নুসরাত। আয়ান মলিন হেসে সিয়ার দিকে তাকায়। আচ্ছা, এবার তাহলে আসল কাজ শুরু করা যাক। আরহানের কথায় সম্মতি জানিয়ে আংটিগুলো নিয়ে আসা হয়। প্রথমে আয়ান আর তিনার এঙ্গেজমেন্ট হবে। আয়ান দ্রুত আংটিটা নিয়ে সোজা তিনার আঙ্গুলে পরিয়ে দেয়। আয়নের হাত থেকে আংটিটা যত দ্রুত তিয়ার আঙ্গুলে যত গভীরে যায়, সিয়ার হৃদয়ে বেধ তীরটাও তত গভীরে ঢুকে যায়। তিয়াও আয়নের আঙ্গুলে আংটিটা পরিয়ে দেয়। চারপাশটা করতালের আওয়াজে ভরে ওঠে। এবার সিয়ার আরহানের পালা। আরহান এক হাতে আংটি নিয়ে অপর হাত দিয়ে সিয়ার দিকে বাড়িয়ে দেয়। সিয়া ভেজা চোখে আয়নের দিকে তাকায়। আয়নের দৃষ্টির তীক্ষ্ণতা সিয়ার কলিজা ছেদ করছে। কাপা হাতটা আরহানের হাতের ওপর রাখে সিয়া। আরহান আংটিটা পরিয়ে দেয়। সিয়ার কিছুতেই মন চাচ্ছে না আরহানকে আংটি পরাতে।
কিন্তু ও নিরুপায়। বাধ্য হয়ে আরহানের হাতে আংটি পরিয়ে দেয় সিয়া। চারপাশটা আবারও করতালিতে ভরে ওঠে। এই করতালি সিয়ার কাছে পরাজয়ের জয়ঢাক বলে মনে হচ্ছে। আজ পুরো দুনিয়ার কাছে হেরে গেল ও, আর সবার আগে নিজের কাছে, আয়ানের কাছে। সেদিন খাওয়া দাওয়া শেষে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সিয়া পুরো অনুষ্ঠানেই চুপচাপ ছিল। 2 দিন পর সিয়ার ফোনে কল আসে দিশার। দিশা আয়ানের ছোট বোন, তো সিয়ার চেয়ে বড়। অনেকদিন পর হঠাৎ দিশার ফোন পেয়ে বেশ অবাক হয় সিয়া। রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে শান্ত গলার স্বর ভেসে আসে। কেমন আছো সিয়া? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমার কথা বলার জন্যই ফোন করেছি তোমার। এতদিন পর হঠাৎ কি মনে করে? সিয়া, একটা অনুরোধ করব, রাখবে? সত্যি? অবশ্যই বলো। কাল একটু দেখা করতে পারবে আমার সাথে? কোথায় যেতে হবে বলো? কোথাও যেতে হবে না, আমি তোমাদের বাড়িতে যাব। আচ্ছা। ফোন কেটে দেয় দিশা। পুরো কথোপকথনে দিশার কণ্ঠে হতাশা ছিল। মনে হচ্ছিল কিছু নিয়ে খুব চিন্তিত। চিন্তায় পড়ে যায় সিয়া। পরের দিন সকালে সিয়াদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। সিয়া দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দিশা এসেছে। সিয়াকে দেখে একটু হাসে দিশা। হাসিটা যে কৃত্রিম তা বুঝতে অসুবিধা হয় না সিয়ার। দিশাকে নিয়ে রুমে চলে যায় সিয়া। বলো কি বলবে? দিশা কিছুক্ষণ অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবে। তারপর সিয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় প্রশ্ন করে, তুমি আরহানকে বিয়ে করছো? দিশার প্রশ্নে মুখ কালো হয়ে যায় সিয়ার। মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট ফুটে ওঠে। হ্যাঁ সিয়া, আমি তোমাকে এখন কিছু বলবো যা শোনার পর তোমার মত পাল্টাতেও পারে। আমার এই কথার ওপরই নির্ভর করছে আরহানকে তুমি আদৌ বিয়ে করছো কিনা। দিশার কথায় প্রচণ্ড অবাক হয় সিয়া। কি বলছি দিশা এসব? কি এমন বলবে ও? বলো। একটা দীর্ঘশ্বাস ফেলে দিশা। আমি প্রেগনেন্ট। আর আমার বাচ্চার বাবা তোমার হবু স্বামী। দিশার কাপাস্বরের কথাগুলো বজ্রপাতের ধ্বনির মতো সিয়ার কানে প্রবেশ করে। কি শুনল? কিছু ভুল শোনেনি তো? মাথাটা ঘুরে ওঠে সিয়ার। সামলাতে না পেরে চেয়ারে বসে পড়ে। সেদিন রাতে একটু বেশি নেশা হয়ে গিয়েছিল আরহানের। দিশার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। হঠাৎ এত রাতে নিজের রুমে আরহানকে দিকে হকচকিয়ে যায় দিশা। ধীর পায়ে দিশার দিকে এগোতে থাকে আরহান। আরহান, এত রাতে তুমি এখানে? দিশার কোনো উত্তর না দিয়ে ওর দিকে এগোতে থাকে আরহান। দিশার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। আজকে তোমার থেকে আমার কিছু চাই, নিঃস্বার্থ কণ্ঠে বলে আরহান। কি? কি চাও বলো? আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করে। আরহানের থেকে দূরে সরতে থাকে দিশা। আজকের রাতটা তোমাকে চাই আমি। আরহানের কথায় আত্মা কেঁপে ওঠে দিশার। মানে? দিশার চোখ মুখে আতঙ্ক বেড়ে চলেছে। মানে আজকে রাতে সব হিসাব মিটিয়ে নেব আমি। তোমার ভালোবাসায় আমার ভাগটা বুঝে নেব। আরহান, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? দিশার কোনো কথা না শুনে ওকে কোলে তুলে বিছানায় নিয়ে ওপরে ছুঁড়ে ফেলল। নিজের শার্টটা খুলে ফেলে দেয় বিছানার উপর। তারপর ঝাঁপিয়ে পড়ে দিশার ওপর। আরহান, আরহান প্লিজ, এরকম করো না। আমাকে ছেড়ে দাও প্লিজ। আরহান। দিশার আর্তনাদ যেন আরহানের কান পর্যন্ত পৌঁছায় না। ও ব্যস্ত দিশাকে উন্মুক্ত করতে। হাজার চেষ্টা করেও আরহানকে থামাতে পারছে না দিশা। বাইরে ঝড় উঠেছে। তবে সেই ঝড়ে থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে আরহানের ভেতরে ওঠা দানব শক্তি। মাঝরাতে ঘুম ভাঙে দিশার। ঝড় ওঠার কারণে লোডশেডিং হয়েছে। দিশাকে আষ্টে পিষ্টে দৌড়ে আছে আরহান। ওর মধ্যে আজ অসুরের শক্তি ভর করেছে। দিশা নিজের ওপর থেকে সরাতে পারছে না আরহানকে। নিজের শরীরে এতটুকু বল নেই যে উঠে দাঁড়াতে পারবে। তবুও অতি কষ্টে আরহানের হাতটা নিজের উপর থেকে সরায় দিশা। অন্ধকারে হাতড়ে আরহানের মাথার কাছে দলা পাকানো শাড়িটা পায়। শাড়িটা নিয়ে উঠে বসে। এরপর আরহানের পিঠের কাছে পড়ে থাকা ব্লাউজ আর সায়াটা গায়ে কোনো মতে শাড়িটা পেঁচিয়ে খাট থেকে নামে দিশা। দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছে না। নিস্তেজ পায়ে ধীরে ধীরে দরজা দিকে এগোয় দিশা। কিন্তু বারান্দার কাছে দিতেই ধপ করে পড়ে যায়। দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে গলা ছেড়ে কাঁদা আরম্ভ করে। কাদার মতো শক্তিও পাচ্ছে না। দিশার আর্তনাদগুলো বাতাসের সাথে মিলে যেতে থাকে। কাঁদতে কাঁদতে জ্ঞান হারায় দিশা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায় আরহান। মাথাটা তীব্র যন্ত্রণায় ফেটে যাচ্ছে। চারপাশটা ঝাপসা লাগছে। ও কোথায় আছে, কি করেছে কিছুই খেয়াল নেই। আর এই ঘরটার প্রতিটা কণায় ওর খুব ভালো মতোই চেনা। তাই বুঝতে পারছে না যে অন্য একটা মেয়ের রুমে। ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দেয় আরহান। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। কোমরের টাওয়ালটা কোমরে জড়িয়ে বেরিয়ে আসে। কাল রাতের ঘটনা কিছু মনে নেই আরহানের। বিছানার ওপর থেকে শার্টটা তুলে গায়ে জড়াতেই ফোন বেজে ওঠে। এক হাতে ফোনটা রিসিভ করে কানে ধরে আর এক হাত দিয়ে শার্টের বাটন লাগাতে শুরু করে। ফোনটা আসলে সিয়ার ফোন ছিল। আরহান, তুমি কোথায়? আমি আসছি, তুমি ওয়েট করো। তোমার কণ্ঠ এরকম শোনাচ্ছে কেন? তুমি আবার ড্রিঙ্ক করেছো নাকি কালকে, তাই না? বেবি, এটা আমার অভ্যাস। আমি আসছি, তুমি অপেক্ষা করো। তাড়াতাড়ি। ওকে, লাভ ইউ। ফোন কেটে পকেটে ঢুকিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে বেরিয়ে যায় আরহান। পেছনে ফেলে যায় এক ভয়ঙ্কর রাত, যার বিন্দুমাত্র হয়তো ওর স্মৃতিতে নেই। জ্ঞান ফেলে বারান্দার স্যাঁতস্যাঁতে মেঝেতে নিজেকে আবিষ্কার করে দিশা। সাথে সাথে মনে পড়ে যায় গতরাতের ওর সাথে ঘটে যাওয়ার নিকৃষ্টতার কথা। কিন্তু চোখের পানিও বোধহয় শুকিয়ে গেছে। ওঠে কোনোমতে খাটে এসে বসে দিশা। আরহান চলে গেছে।
কিন্তু আরহানকে দরকার ওর। আরহানকে ওর প্রশ্নের জবাব দিতে হবে। কেন করলো এরকম? ওর 2 মাস পর দিশা জানতে পারে যে ওর গর্ভে আরহানের সন্তান। তাই যাতে ওর মতো সিয়ার জীবনটাও নষ্ট না হয়ে যায়, তাই সিয়ার কাছে এসেছে আজ দিশা। সবটা শুনে সিয়ার চারপাশটা অন্ধকার হয়ে আসে। এতটা নিচে নেমে গেছে আরহান। ছি, আজ আরহানের পর প্রচণ্ড ঘৃণা হচ্ছে সিয়ার। এর আগে অনেক মেয়ের সাথে আরহানকে দেখেছি সিয়া, কিন্তু এতটা ঘৃণা ওর প্রতি কখনোই আসেনি। সিয়া জানতো যে সিয়ার আগে আরহান একজনকেই মন থেকে ভালোবেসেছিল, আর সে হচ্ছে দিশা। কিন্তু আরহানের স্বভাবের কারণে ওর সাথে সবকিছু শেষ করে দিয়েছিল দিশা, যার প্রতিশোধ নিতে আরহান এতটা নিচে নেমে গেল। এবার বলো সিয়া, তুমি এখনো আরহানের মতো একটা অমানুষকে বিয়ে করবে? আরহান জানে এই ব্যাপারে। ওর হয়তো মনে নেই, আমি মনে করাতেও চাই না। আর ওকে কিছু বলার দরকার নেই। আমি আমার বাচ্চাকে নিজের মতো করেই মানুষ করব। ওরকম পাষাণ বাবা থাকার থেকে আমার বাচ্চা বাবা ছাড়াই বড় হবে। আয়ান জানে? না, আমাদের বাড়ি কেউ জানে না। আর প্লিজ কাউকে কিছু বলো না। আমি ওদেরকে কোনো রকম ঝামেলায় ফেলতে চাই না। কিন্তু সিয়ার কথা শেষ হওয়ার আগেই ওর ফোনে একটা নোটিফিকেশন আসে। হোয়াটসঅ্যাপে কেউ একজন আননোন নাম্বার থেকে একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছে। ভিডিওটা ওপেন করতেই ধাক্কা খায় সিয়া। সেদিন রাতে দিশার আরহানের ঘনিষ্ঠ মুহূর্তগুলোর ছবি আর ভিডিও পাঠানো হয়েছে সিয়ার ফোনে। সিয়া এসব দেখে আরো বড় ধাক্কা খেল। কি মেসেজ সিয়া? দিশার কথা ঠিক কি উত্তর দিবে বুঝতে পারে না সিয়া। কিভাবে বলবে যে সিয়ার কাছে দিশার ধুলোয় মিশে যাওয়া ইজ্জতের এক অংশ এসে পৌঁছেছে। সিয়া ফোনটা দিশার দিকে বাড়িয়ে দেয়। ভিডিওটা অন করতেই ফোনটা মাটিতে পড়ে যায় দিশার হাত থেকে। মুখে হাত চেপে ধরে বসে পড়ে ও। তার মানে তার মানে ও বাড়িতে এতক্ষণে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ও কেন করলো আমার সাথে এরকম? কি ক্ষতি করেছিলাম আমি ওর? দিশাপু, তুমি প্লিজ কেঁদো না, একটু শান্ত হও। আমি আরহানের সাথে কথা বলছি। কিভাবে শান্ত হব সিয়া? ও বাড়িতে সবাই জেনে গেছে। এবার আমার কি হবে? ফোনটা তুলে আরহানের নাম্বারে ডায়াল করে সিয়া। অন্তত 20 বার ডায়াল করেছে, কিন্তু ফোন তোলেনি আরহান। কিছুক্ষণ পর আরহান কল ব্যাক করে সিয়ার ফোনে। আরহান, আই এম সরি সিয়া। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। বিশ্বাস করো, তোমার প্রতি আমার ফিলিংস এতটুকু মিথ্যা না। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে তোমাকে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না। আরহান, আই এম রিয়েলি সরি সিয়া, কিন্তু আমি নিরুপায়। আমাকে ক্ষমা করে দিও। তুমি এখন কোথায়? এয়ারপোর্টে। এয়ারপোর্টে? কোথায় যাচ্ছ তুমি? নিউ ইয়র্ক যাচ্ছি। কবে ফিরবো জানি না। সরি, ভালো থেকো। আরহান, আরহান আমার কথা শোনো। সিয়ার কথা না শুনেই কল কেটে দেয় আরহান। সিয়া আবার কল করলে সুইচ অফ দেখায়। এই মধ্যে দাঁড়িয়ে সিয়ার মনে হচ্ছে ওর সবকিছুই শেষ। এত বড় বেইমানি করলো আরহান, কিন্তু তার থেকে বড় ভয় জেকে বসেছে ওকে। এবার আয়ান কি করবে? ওকে তো আয়ান ছাড়বে না। ভাবতে ভাবতে কলিং বেল বেজে উঠল, আর সিয়ার ভেতরটা কেঁপে উঠল। ও নিশ্চিত আয়ানই এসেছে। কাজের লোক দরজা খুলে দেওয়ার সাথে সাথেই ঝড়ের বেগে ভেতরে ঢুকলো আয়ান। রাগে লাল হয়ে আছে ও। সিয়ার রুমে ঢুকে সিয়ার দিকে এক পলক অগ্নির দৃষ্টি দিয়ে দিশার দিকে তাকালো। এসব কি দিশা? চিৎকার করে ওঠে আয়ান। আয়ানের চিৎকারে কেঁপে ওঠে দিশা। দৃষ্টি নত হয়ে আছে ওর। রাগলে আয়ানের মাথা ঠিক থাকে না, যা খুশি তাই করে ফেলতে পারে। আর আজ তো ওর রাগ চরম পর্যায়ে উঠে গেছে। ভাইয়া, আমার কি দোষ? আমি তো আটকানোর চেষ্টা করছিলাম, কিন্তু আর কথা বলতে পারে না দিশা। কেঁদে দেয়। দিশাপু, এই সময় তোমার চাপ নেওয়া ঠিক নয়। বাচ্চার উপর ব্যাড এফেক্ট পড়তে পারে। দিশাকে ধরে বসাই সিয়া। বাচ্চা? অবাক হয়ে জিজ্ঞাসা করে আয়ান। ভাইয়া, আমি প্রেগনেন্ট। কাপাসরে উত্তর দেয় দিশা। হোয়াট? চেঁচে ওঠে আয়ান। দিশা থেকে সরে এসে এবার সিয়ার দিকে আসে আয়ান। খুশি তো সিয়া এবার? খুব খুশি হয়েছ? এটাই তো বাকি ছিল, তাই না? তোমার ফিয়ন্সে আমার বোনের লাইফটা হেল করে দিয়েছে। শান্তি পেয়েছো তো এবার? আমাদের পরিবারটাকে শেষ করার লক্ষ্য তো ছিল তোমাদের। ভুল আমারই ছিল যে তোমার মতো একটা মেয়েকে আমি লাইফে এনেছিলাম। সিয়া বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না। কান্না চেপে রাখার খুব চেষ্টা করেছিল, কিন্তু চোখ থেকে পানি গড়াচ্ছে। আয়ান দিশার হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে আসে। গাড়িতে ওঠার আগে আয়ানের হাত ধরে টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয় দিশা। ভাইয়া, কিছু না জেনে রাগের মাথায় কাউকে যাতা বলাটাও অন্যায়। তুই জানিস সিয়া এখন কি অবস্থায় আছে? তুই জানিস সিয়া সেদিন কেন তোকে রিজেক্ট করে আরহানের হাত ধরেছিল? তুই জানিস সিয়া তোকে কতটা ভালোবাসে? দিশার কথায় মাথা থেকে রাগ দূর হয়ে চিন্তা ঢোকে আয়ানের। কি বলছে দিশা এসব? আমি দেখেছি সেদিন সিয়া কতটা এক্সাইটেড ছিল তুই ওকে প্রপোজ করলি বলে, কিন্তু সব শেষ হয়ে গিয়েছিল ওই একটা মেসেজে। কোন মেসেজ? কি বলছিস তুই এসব? সেদিন সিয়া অনেক আগে বেরিয়ে পড়েছিল ক্যাফের উদ্দেশ্যে, কিন্তু গাড়ির মধ্যে একটা মেসেজ আছে ওর কাছে। ওটা আরহানের সুসাইড নোট ছিল। ও বলেছিল যদি সিয়া সেই মুহূর্তে ওর কাছে না যায় ও মরে যাবে। তাই সিয়া বাধ্য হয়ে গিয়েছিল আরহানের বাড়িতে। আর আরহানের বাবার ক্ষমতা তো তুই জানিস।
নিজের একমাত্র ছেলের খুশির জন্য উনি সবকিছুই করতে পারেন। উনি দেখিয়েছিলেন যে সিয়াদের বিজনেসের জন্য 22 কোটি টাকা লোন নেওয়া হয়েছিল, আর সেই লোন শোধ না করলে সিয়ার বাবাকে জেলেও যেতে হতে পারে। আর এই শর্ত হিসেবে দিয়েছিল, যদি আরহানকে বিয়ে করতে সিয়া রাজি হয় তাহলে লোন শোধ করে দিতে হবে না। সুসাইডের নাটক সাজিয়েছিল ওরা, যেখানে ফেসে যায় সিয়া। এবার তুই বল, ও কি করত? নিজের সুখের জন্য বাবাকে জেলে পাঠিয়ে দিত। আর জানিস আজকে ওর সাথে কি হয়েছে? আরহান কত বড় একটা চিট ও এঙ্গেজমেন্ট হওয়ার পরেও সিয়াকে ছেড়ে নিউ ইয়র্কে চলে গেছে। এই ওর ভালোবাসা? আরহান নিউ ইয়র্ক চলে গেছে? হ্যাঁ, সিয়ার জীবনটা শেষ করে দিয়ে চলে গেছে। মেয়েটা এমনিতেই ভেঙেছিল ভাইয়া, তার মধ্যে তুই এতগুলো কথা বলে আসলি। না জানি বেচারি কি অবস্থায় আছে। দিশার কথা শুনে আয়ান বুঝতে পারে কত বড় ভুল করে ফেলেছে ও। না জেনেই নিজের সবথেকে কাছের মানুষটাকে কষ্ট দিয়ে ফেলেছে। দিশা, তুই বাড়ি যা, আমি আসি। কোথায় যাবি তুই? তোকে বাড়ি যেতে বলেছি, যা, বেশি কথা বলিস না। আয়ানের ধমক শুনে চুপ হয়ে যায় দিশা। চুপচাপ গাড়িতে গিয়ে ওঠে। আয়ান আবার সিয়াদের বাড়িতে ঢুকে যায়। টেবিলে মাথা গুজে কাঁদছিল সিয়া। আচমকা আয়ানকে ফিরে আসতে দেখে ভয় পেয়ে যায় ও। চলো, কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব সেখানেই যাবে, চলো। সিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই টেনে গাড়িতে এনে বসায় আয়ান। পুরো রাস্তায় সিয়া আয়ানকে জিজ্ঞাসা করছিল কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু আয়ানের কান পর্যন্ত যেন সিয়ার কথা পৌঁছাচ্ছে না। ম্যারেজ রেজিস্ট্রি অফিস, এখানে কেন নিয়ে এলে আমায়? সিয়ার প্রশ্নের জবাব না দিয়ে ওকে টেনে গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে যায় আয়ান। নিজে সাইন করে সিয়ার দিকে পেনটা বাড়িয়ে দেয়। সাইন করো। মানে? বাংলাতেই বলেছি সাইন করো। এক কথা বারবার বলা পছন্দ না আমার। যা করতে বলেছি তাড়াতাড়ি করো। এভাবে বিয়ে হয় না আয়ান, হঠাৎ এভাবে। ইচ্ছা থাকলে সবকিছু সম্ভব। সাইনটা করো। ইচ্ছায় নাই আমার। 22 কোটি অনেক কম সিয়া। আমি চাইলে কিন্তু 44 কোটি লোনও দেখাতে পারি। আয়ানের কথায় থমকে যায় সিয়া। আজ আয়ানও ওকে ব্ল্যাকমেল করছে। আয়ান যা বলল তাও করতেই পারে, তাই চুপচাপ সাইন করে দেয় সিয়া। পেপার্স জমা দিয়ে সিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে আয়ান। সো, মিস সিয়া হোসেন, সরি, মিসেস সিয়া হোসেন চৌধুরী, ইউ আর ফিনিশড। এখন আর কোনোদিন ভালোবাসার মুখও দেখবে না তুমি। গাড়িতে ওয়েট করছি, তাড়াতাড়ি আসো। আয়ানের কথা শুনে সিয়ার মনে সত্যি হয় বোধহয় ওর জীবনটা শেষ। যাকে একবার ফিরিয়ে দিয়ে ওর মনে এতটা ঘৃণা তৈরি করে দিয়েছে, সে তো আর কোনোদিন ভালোবাসবে না ওকে। চোখের পানি মুছে গাড়িতে গিয়ে উঠে বসে সিয়া। আয়ান সিয়াকে নিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। আয়ান, তুই সিয়াকে বিয়ে করেছিস? বাড়ি ফিরে সবার কাছ থেকে এই প্রশ্নটারই আশা করেছিল আয়ান। আয়ানের হাত ধরে চৌধুরী বাড়ির চৌকাঠ পেরোয় সিয়া। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আছে ওর। হুটহাট নতুন পরিবেশে এসে কিভাবে মানিয়ে নিবে ও সেটাই ভাবছে। বুকের ভেতর ঠিপঠিপ করছে। আয়ানের বাড়ির লোকেরা বিষয়টাকে কিভাবে মেয়ে সেটাও চিন্তার বিষয়। কি হলো ভাই, বল, তুই সিয়াকে বিয়ে করেছিস? হ্যাঁ। এভাবে কথা নেই বার্তা নেই হুট করে বিয়ে করে নিলি? আমার ইচ্ছা হয়েছে, বিয়ে করে নিয়েছি। তোদের সমস্যা থাকলে আমার কিছু করার নেই। আর টিয়া? টিয়ার কি হবে? তুই তো ওকেও কথা দিয়েছিলি। টিয়ার প্রতি আমার কোনো ফিলিংস নেই আপু। ওকে বিয়ে করলে না ও সুখী হতো না আমি। যা হয়েছে ভালো হয়েছে বললেই হলো। টিয়াকে কে বোঝাবে? ও তো তোকে ভালোবাসে। টিয়ার সাথে আমি কথা বলবো। তবে হ্যাঁ, আমি সিয়াকে বিয়ে করেছি, তাই সিয়া আমার স্ত্রীর সম্মান পাবে। আমার স্ত্রী হিসেবে এই বাড়ি থেকে সব অধিকার যেন পায়। ওর কোনো রকম অসম্মান যেন না হয়। আয়নের কথা শুনে অবাক সিয়া। তবে কি আয়ন এখন ওকে ভালোবাসে? নাকি এটা ওর নারীর প্রতি সম্মান? নাকি সিয়ার প্রতি দয়া দেখাচ্ছে ও? আয়ান উপরের রুমে চলে যায়। মীরা গম্ভীর মুখ নিয়ে সিয়ার কাছে আসে। সিয়া ভয়ে চোখ নামিয়ে নেয়। সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সিয়াকে। সিয়ার এভাবে ভয় পাওয়া দেখে সবাই হাসা শুরু করে। সিয়া বুঝতে পারছে না কি হলো সবার। এই পাগলি, ভয় পাচ্ছ নাকি আমাদের? না মানে, আসলে রাগ তো আমার হয়েছেই, কিন্তু আমার ভাইয়ের ওপর। এ তো কিপটা যে দাওয়াতও দিল না। টিয়াকে এবারের কারো পছন্দ না। আমরা তো তোকে ভাবি হিসেবে ধরে নিয়েছিলাম, কিন্তু তুমি। মাথা নিচু করে নেয় সিয়া। ভুলও তো করেছিল, কিন্তু নিরুপায় হয়ে। যাই হোক, আমি জানি বিয়েটা নিশ্চয়ই আয়ান জোর করেই করেছে, না হলে তুমি এরকম করবে না। যাই হোক, তোমার আর কি করার, এখন সামলাও বাদরটাকে আজীবন। বাদরই বটে। জামা কাপড় তো সব ওই বাড়িতে। চলো, আজকের দিনটা আমার কাপড়ই পরো। মীরা সিয়াকে নিয়ে রুমে চলে যায়। একটা জলপাই রঙের সুতি শাড়ি বের করে ধরিয়ে দেয় সিয়ার হাতে। সিয়া শাড়ি হাতে মীরার দিকে এমনভাবে তাকিয়েছে যেন প্রথমবার এই বস্তু দেখছে। মীরা হেসে সিয়াকে শাড়ি পরিয়ে দেয়। এক কাপ কফি হাতে আয়নের রুমে যায় সিয়া। আয়ান বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে। সিয়া ধীর পায়ে বারান্দায় গিয়ে কফিটা আয়ানের দিকে এড়িয়ে দেয়। আয়ান সিয়ার দিকে তাকায়। আজ প্রথমবার কোনো মেয়েকে শাড়ি দেখে মুগ্ধ হচ্ছে আয়ান, কিন্তু মুগ্ধতা প্রকাশ না করে কফিটা নিয়ে সিয়ার হাতে মোহরানার টাকাটা ধরিয়ে দেয়।
এই নাও তোমার মোহরানার টাকা। এরপর থেকে আমার যখন ইচ্ছা তোমাকে জড়িয়ে ধরব, যখন ইচ্ছা কিস করব, কিছু বলতে পারবে না। মানে তুমি বুঝবা না। আয়ান আবার সিগারেটটা মুখে দেয়। তুমি আবার সিগারেট টানা শুরু করেছো? কি আর করব বলো? যার জন্য ছেড়ে দিয়েছিলাম সে আমাকে ছেড়ে চলে গেল, তাই বলে সিগারেট খাওয়া লাগবে? সিগারেট খাবো না তো কি তোমাকে খাবো? যদি পারমিশন দাও তাহলে সিগারেট ফেলে তোমাকে খাওয়া শুরু করি। হুঁ, যত সব ফালতু কথাবার্তা। সিয়ার কথা শুনে মুচকি আসে আয়ান। তারপর কফির মগে চুমুক দেয়। চিনি কম। মোটেও না। আমি মেপে দিছি। মোটেও না, চিনি কম। খেয়ে দেখো। সিয়ার দিকে কফির মগটা বাড়িয়ে দেয় আয়ান। আয়ানের হাত থেকে মগটা নিয়ে চুমুক দেয় সিয়া। কোথায় চিনি কম? ঠিকই তো আছে। দেখি। সিয়ার হাত থেকে মগটা নিয়ে নেয় আয়ান। এবার ঠিক আছে। সিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে আয়ান। স্টুপিড। রেগে ভেতরে চলে যায় সিয়া। এমন সময় মীরার রুমে ঢোকে। সিয়াকে রাগে ফুঁসতে দেখেই বুঝে যায় ভাইটা আবার কিছু করেছে। বারান্দায় গিয়ে আয়নের দিকে ভ্রু কুঁচকে তাকায় মীরা। এভাবে তাকাস না আপু, আমার ভয় করে না বুঝি? তুই আর ভয়? মজা করিস না। আমার ভাবিকে রাগিয়েছিস কেন বল? তোর ভাবি এমনি এমনি রেগে যায়, রাগানো লাগে না। ভাই, মেয়েটা এমনিতেই মানসিকভাবে ভেঙেছিল, তার মধ্যে তুই হুট করে বিয়েটা করে নিলি। এখন ওর তোর সাপোর্টের দরকার। সাপোর্ট তো আমিও করতে চাই আপু, কিন্তু তার আগে ওকেও যে আমাকে সাপোর্ট করতে হবে। মানে? মানে ওকে স্বীকার করতে হবে, নিজের মুখে বলতে হবে যে ও আমাকে ভালোবাসে। তার আগ পর্যন্ত আমি ওকে জ্বালাবই। বুঝলাম। তবে দেখিস, ওকে কষ্ট দিস না। মেয়েটা খুব ভালো রে। মীরা রুম থেকে বেরিয়ে যায়। খানিকক্ষণ বাদে রুমে আসে আয়ান। সিয়া খাটের এক কোনায় শুয়ে আছে। আয়ান বিছানার কাছে যেতে লাফিয়ে উঠে বসে সিয়া। তুমি এখানে শোবে নাকি? বাড়ি আমার, বিছানা আমার। মেঝেতে শোবো নাকি? না, এখানেই শুতে হবে। সোফায় গেলে হয় না? না, আমার অভ্যাস নাই। আচ্ছা, তাহলে তুমি ওই পাশে শো, আমি এই পাশে আছি। না। আচ্ছা, তাহলে তুমি এই পাশে শো, আমি ওই পাশে যাচ্ছি। না। না মানে? এই পাশ ওই পাশ বুঝি না, পুরো বিছানায় আমার। আমি পুরো বিছানা জুড়ে শোবো, তোমার গায়ের উপরেও শুতে পারি। এক্সকিউজ মি, যেখানে শো মাঝখানে কোলবালিশ থাকলে হলো। কোলবালিশটা যদি তুমি হও তাহলে সমস্যা নাই। ধ্যাত, শো তুমি। আমি সোফায় যাচ্ছি। তুমি সোফায় শুতে পারবে না, সোফা আমার। আর আমি তোমাকে বিছানা ছাড়া অন্য কোথাও শোয়ার পারমিশন দেব না। আর এই ঘরের বাইরে যেতে পারবে না। বাড়ির নতুন বউ স্বামীর ঘর ছেড়ে অন্য কোথাও থাকবে, এটা শোভা পায় না। আচ্ছা, মুশকিল তো। বাঁকা হেসে লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ে আয়ান। সিয়া বসে বসে কিছুক্ষণ ভাবে যে কি করা যায়। কিছু ভেবে না পেয়ে ভয়ে ভয়ে শুয়ে পড়েও কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়। আয়ান তাকিয়ে থাকে ঘুমন্ত সিয়ার দিকে। ঘুমন্ত অবস্থায় কি মায়াবী লাগছে মেয়েটাকে। জেগে থাকলেই বাড়ি মাথায় তুলে রাখত। সিয়ার নেশায় ভেতরটা ভরে উঠেছে আয়ানের। এই মুহূর্তে মেয়েটাকে কাছে না পেলে দম বন্ধ হয়ে যাবে ওর। সিয়াকে বুকে জড়িয়ে নেয় আয়ান। ভেতরে সব অস্থিরতা যেন নিমিষে শান্তিতে পরিণত হয়ে যায়। ঘুমের ঘরে সিয়াও বাচ্চাদের মতো জড়িয়ে ধরেছে আয়ানকে। আয়ান মুচকে এসে সিয়ার কপালে ঠোঁট ছুঁয়ে চোখ বুজে নেয়। ঘুম ভাঙতেই আয়ানের বুকে নিজেকে আবিষ্কার করে সিয়া। চোখ আটকে যায় ছেলেটার মায়া ঝরানো মুখটার দিকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সিয়া। জেগে থাকলে এক ঝটকায় ধাক্কা দিয়ে সরিয়ে দিত, কিন্তু ঘুমন্ত আয়নের মায়ায় জড়িয়ে গেছে ও। আস্তে করে আয়নের হাতটা নিজের উপর থেকে নামিয়ে রাখে সিয়া। উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। কিচেনে মীরা আর মিসেস বন্যা চৌধুরী কাজ করছেন। আরে আরে, নতুন বউ সকাল সকাল রান্নাঘরে? আপু, নতুন হয়ে আর পুরাতন বউই তো, আসতে তো হবেই। এই না হলে আমার মেয়ের কথা। তুই এবারের বউ না, আমার মেয়ে, বুঝলি? হ্যাঁ মা। সিয়াও তোদের সাথে কাজে লেগে যায়। ঘুম ভেঙে পাশে সিয়াকে না পেয়ে উঠে বসে আয়ান। মেয়েটাকে সকাল সকাল উঠে কিচেনে গেছে। আয়ান উঠে দরজার কাছে আসে। যা ভেবেছে তাই, সিয়া কিচেনে কাজ করছে। আয়নে থেকে পালানো? মজা তো বুঝতে হবে। চপিং বোর্ডে সবজি কাটছিল সিয়া। সিয়া বাবু, একটু আসো তো। আয়নের ডাকে চমকে ওঠে সিয়া। পাগল হয়ে গেল নাকি? সকাল সকাল উঠে কি আবুল তাবুল বকছে? যান, কোথায় তুমি? রুমে আসো, কাজ আছে। মীরার বন্যা চৌধুরী মিটমিটিয়ে হাসে। সিয়ার লজ্জায় যায় যায় অবস্থা। সবজি কাটার গতি বেড়ে গেছে সিয়ার। এই সবজির জায়গায় লোকটার আলজিপটা থাকলে আরও ভালো হতো। শোনা, আমি ডাকছি শুনতে পাচ্ছ না? আমি কিচেনে গেলে কিন্তু সবার সামনে থেকে কোলে তুলে আনবো। সিয়া মাটির সাথে মিশে যাচ্ছে লজ্জায়। ভাইয়ের কাণ্ড দেখে হাসতে হাসতে সিয়ার কাছে আসে মীরা। সিয়া, তুমি না হয় যাও, আমি এই দিকটা দেখছি। আপু, আহা, যাও না। আমার ভাইটা যে বলল সেটা কিন্তু করতেও পারে, যাও। মুখে বিরক্তির ছাপ নিয়ে রুমে যায় সিয়া। আয়ান পায়ের উপর পা তুলে বসে আছে। সিয়াকে দেখে শয়তানি হাসি হাসে। সিয়া রাগে কটমট করছে। স্টুপিড, সকাল সকাল ড্রিঙ্ক করেছো নাকি? নিজে না হয় নির্লজ্জ, আমার তো মান সম্মান আছে। তুমি সকালে ঘুম থেকে উঠে নিচে গিয়েছিলে কেন? তো কি করতাম? তোমাকে জড়িয়ে শুয়ে থাকতাম? সেটাই করা উচিত ছিল। অসহ্য। কি করা লাগবে বলো? টাওয়েলটা এনে দাও। হোয়াট? এই সামান্য কারণে এত কিছু? আর কি চাইবো বলো? একটা কিস করবা?
উফ, বিরক্তি। এই নাও তোমার টাওয়েল। টাওয়েলটা নিয়ে আয়নের দিকে ছুড়ে দেয় সিয়া। তারপর ঘর থেকে বের হতে গেলে আটকে দেয় আয়ান। আমি যেতে বলেছি। আরও কি লাগবে? আয়ান উঠে সিয়ার কাছে যায়। সিয়ার কোমর টেনে নিজের সাথে লাগিয়ে নেয়। আয়নের মুখ সিয়ার দিকে অগ্রসর হচ্ছে। সিয়ার ভেতরে ধুকধুক বেড়ে গেছে। নিঃশ্বাস ভারী হয়ে আসে। কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। আয়ানকে সরাতেও পারছে না। যত জোরে ধাক্কা দিচ্ছে আয়ান তত জোরে ওকে জড়িয়ে ধরছে। সিয়ার গালে ঠোঁট বলিয়ে মুচকি এসে ওকে ছেড়ে দেয় আয়ান। ইটস কল্ড মর্নিং কিস। সিয়ার আগের দৃষ্টিতে একবার আয়ানের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আয়ান, আয়ান চিৎকার করতে করতে বাড়িতে ঢোকে টিয়া। টিয়ার চিৎকার শুনে বাড়ির সবাই ড্রয়িং রুমে হাজির হয়। আয়ান নিচে নামতেই ওর দিকে তেড়ে যায় টিয়া। তোমার সাহস কি করে হয় আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করার? এতে সাহসের কিছুই নেই টিয়া। বিয়েতে মোটেও আমার মত ছিল না। আমাকে বিয়ে করলে তুমি সুখী হতে না? আমি কিছু জানি না। আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল। আর তুমি? টিয়া, নিজের জীবনটা গোছিয়ে নাও। অযথা নিজের আর আমাদের শান্তি নষ্ট করো না। এমন সময় সিয়া নেমে আসে। সিয়াকে দেখে আরও চটে যায় টিয়া। তোকে আমি ছাড়ব না সিয়া। তুই আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিলি। আমি তোকে দেখে নেব। দেখো টিয়া, আমি তোমার ভালোবাসা কেড়ে নিতে চাইনি। তোমার ভালোবাসা যদি আমার কাছে আসে, আমার কিছুর করার নেই। আমি ফিরিয়েও দিয়েছিলাম। ও না মানলে আমার কিছু করার নেই। আহা, তুমি তো বাচ্চা না। তোমার হাতে একটা চকলেট ধরিয়ে দে বলেছে, বাবু সাইন করো। আর তুমি সাইন করে দিলে। খবরদার টিয়া, যা বলার আমাকে বলো। সিয়াকে কিছু বলার সাহস করো না। আমার থেকে খারাপ আর কেউ হবে না। বেশ, আমিও দেখে নেব তোমরা কতটা সুখী হতে পারো। রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যায় টিয়া। আয়ানও রুমে চলে যায়। সিয়া পেছন পেছন উপরে যায়। আয়ান প্রচণ্ড রেগে আছে, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। আয়ান, টিয়ার সাথে যা হয়েছে তা ঠিক হয়নি। তোমার ওর সাথে এই ব্যবহার করাটা উচিত হয়নি। আসলেই তো তুমি ওর ভালোবাসা ছিলে। আমার কেড়ে নেওয়াটা ভুলই হয়েছে। সিয়ার কথায় প্রচণ্ড রেগে যায় আয়ান। সিয়ার দুই কাঁধ ধরে দেয়ালের সাথে চেপে ধরে আয়ান। ব্যথায় আর্তনাদ করে ওঠে সিয়া। কি ভাবো তুমি? কি নিজেকে বইয়ের অধিকার দিয়েছি বলে মাথায় চড়ে বসবে? আমি বলেছি এবারের বউ হিসেবে সব অধিকার পাবে তুমি। কিন্তু যতদিন না এটা স্বীকার করছো যে তুমি আমাকে ভালোবাসো, ততদিন আমার স্ত্রীর অধিকার পাবে না তুমি। সিয়ার চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আয়ানের চোখে ক্রোধ দেখছেও। তোমাকে আজ পর্যন্ত বুঝতে পারলাম না আমি। এই বলো যে আমাকে ভালোবাসো, আবার মিসবিহেভও করো। আমি তো এটাই বুঝি না আমার প্রতি তোমার ফিলিংস কি। সেটা বুঝলে তো কাজই হতো। বুঝতে চাই আমি। আয়ান, বোঝো না আমাকে। আয়নের দৃষ্টি ক্রমশ শান্ত হয়ে ক্রোধ সরে গিয়ে নেশা ভর করে। বুঝতে চাও? হুম। মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দেয় সিয়া। এবার আয়ান সিয়ার ঠোঁটের দিকে অগ্রসর হয়। ওর উষ্ণ নিঃশ্বাসগুলো সিয়ার মুখের উপর আশ্রে পড়ছে। চোখ বন্ধ করে নেয় সিয়া। অনুভব করে ওর ঠোঁটে অন্য একজোড়া ঠোঁটে শীতল স্পর্শ, যা ক্রমশ দৃঢ় হতে থাকে। কিছুক্ষণ পর সরে আসে আয়ান। মুচকি এসে বলে, এবার বুঝলে আমার ফিলিংস? সিয়া মুচকি এসে আয়নের বুকে মুখ লুকায়। আয়ান বুকে জড়িয়ে নেয় সিয়াকে। আজ ওদের মধ্যে থেকে সব বাধা দূর হয়ে গেছে। সিয়াকে কোলে তুলে নিয়ে বিছানার পানে যায় আয়ান। পাড়ি দেয় সুখের সাগরে। আজ আর কোনো বাধা দেয় দুজনের মাঝখানে। দুজন দুজনের মধ্যে মিশে যায় ওরা। উন্মাদনায় ভরা রাতটা পেরিয়ে এক নতুন সকাল আসে আয়ান আর সিয়ার জীবনে। সব দূরত্ব পেরিয়ে অবশেষে একে অপরের কাছে এসেছে তারা। ঘুম ভাঙতেই পাশে সাদা চাদরে জড়ানো ঘুমন্ত সিয়ার দিকে চোখ যায় আয়ানের। মুচকি এসে সিয়ার কপালে ঠোঁট বোলায় আয়ান। সিয়ার ঘুম ভেঙে আয়নের চোখে চোখ পড়তেই লজ্জা লাল হয়ে যায় সিয়া। মুখ ঘুরিয়ে অন্যদিকে হয়। আয়ান সিয়ার মুখ ধরে নিজের দিকে করে। সিয়ার লজ্জায় শেষ। কেমন কাটলো আমার বইয়ের রাতটা? মুচকি এসে জিজ্ঞাসা করে আয়ান। ইস, তুমি না? কি? আমি কি? কিছু না। যাও ফ্রেশ হয়ে নাও। আগে আমার পাওনাটা বুঝিয়ে দাও। কিসের পাওনা? ওই যে কাল শিখিয়ে দিলাম, মর্নিং কিস। আয়ান, আগে ফ্রেশ হয়ে এসো, তারপর। বাসি মুখে কিস করব না। ও, অমনি আমি বাসি হয়ে গেলাম তাই না? আচ্ছা বেশ, বইয়ের এটুকু আবদার তো রাখাই যায়। আয়ান উঠে ওয়াশরুমে চলে যায়। আয়ান বের হলে সিয়া ফ্রেশ হতে চলে যায়। সিয়া বেরোতেই ওকে ঝাপটে ধরে আয়ান। এবার দাও ফ্রেশ মুখে ফ্রেশ কিস। তুমি শুধরাবে না, নির্লজ্জ কোথাকার। কি করব বলো? তোমাকে দেখলে লজ্জা ভদ্রতা আর থাকে না। সিয়া আয়নের গালে আলতো করে ঠোঁট বুলিয়ে নিচে চলে যায় কফি আনতে। টিয়ার রাতের ঘুম উড়ে গেছে। ওর এখন একটাই নেশা, কিভাবে সিয়া আর আয়নের সংসার ভাঙা যায়। ভাবতে ভাবতেই মাথায় একটা প্ল্যান চলে আসে টিয়ার। ফোনটা তুলে ডায়াল করে একজনের নাম্বারে। ফোন রিসিভ হতেই বাঁকা হাসি দেখা যায় ওর মুখে। কি খবর? টিয়া ম্যাডাম হঠাৎ আমায় ফোন করেছে। খুবই খারাপ খবর, স্পেশালি আপনার জন্য। খুব তো নিউ ইয়র্কে শান্তি খুঁজছেন, এদিকে যে আপনার খাঁচার পাখি বেরিয়ে আমার জীবন নষ্ট করছে। মানে? মানে আপনার কলিজার টুকরা সিয়াকে আয়ান বিয়ে করেছে। হোয়াট? ইয়েস। আর সব কিছু হয়েছে তোমার জন্য। কে বলেছিল সিয়াকে বিয়ে না করে নিউ ইয়র্ক যেতে?
বিয়ে করে নিয়ে গেলে তো গল্প শেষ। তুমি সিয়াকে নিয়ে থাকতে আর আমি আয়ানকে। কি এমন জরুরি তলব পড়েছিল তোমার? জরুরি তলবই পড়েছিল। ওই মুহূর্তে নালে আমাদের কোম্পানিটা অনেক বড় লস খেয়ে যেত। কিন্তু এত কিছু কখন ঘটে গেল? যেদিন তুমি গেছো সেদিনই। আর হ্যাঁ, তুমি তো আবার আরেক কাণ্ডও করে রেখে গেছো। কী কাণ্ড? তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে সারা রাত কাটিয়ে সে তার ভিডিও ভাইরাল করে রেখে গেছো। হোয়াট? কিসের ভিডিও? কিসের রাত কাটানো? কি বলছো এসব? বুঝতে পারছো না তাই না? সেদিন রাতে তুমি দিশার সাথে যা করেছো তার জন্য দিশা প্রেগনেন্ট। আর ভিডিও ভাইরাল হয়ে গেছে। সিয়াও জানে। সিয়াকে ভিডিওটা পাঠানোর কি দরকার ছিল? কিসের ভিডিও? আমার তো ওই রাতটার কথা মনেই নেই। ভিডিও তো দূরে থাক, আমি সামনে মাসেই ফেরার ব্যবস্থা করছি। আমি থাকতে সিয়া আয়নের সাথে সুখী হবে সেটা ইম্পসিবল। আমি যতটা দ্রুত সম্ভব ফেরার চেষ্টা করছি। ফোন কেটে দেয় আরহান। ওর মাথায় এখন হাজারটা গেট পেকে গেছে। কি করেছে ও? এবার সবটা কিভাবে সামলাবে সেটাই ভাবনা। তিয়ার মনটা এখন শান্ত হলো, কারণ ও জানে আরহান যদি একবার ফিরে সিয়ার আয়ানকেও কোনোদিন এক হতে দেবে না। এখন শুধু ওর ফেরার অপেক্ষা। সিয়ার আয়ানের দিনগুলো স্বপ্নের মতো কাটছে। সিয়া কোনোদিন ভাবতে পারেনি আয়ান ওকে আবার এতটা ভালোবাসবে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে ওর। আয়ানের প্রতিটা মুহূর্ত জুড়ে এখন শুধুই সিয়া। ওর পুরো দুনিয়াটাই সিয়া। যে কাজ করে মনটা ওর দিকেই পড়ে থাকে। হঠাৎই অসুস্থ হয়ে যায় সিয়া। একে তো শরীর দুর্বল হয়ে গেছে, আবার খাওয়ারও রুচি নেই। যাই খাচ্ছে উগলে দিচ্ছে। আয়নের মাথায় নতুন চিন্তা ভর করলো। বউটার আবার কি হলো কে জানে। এক সপ্তাহ পার হয়ে গেল। সিয়া সুস্থ হওয়ার বদলে উল্টো আরও বেশি অসুস্থ হয়ে পড়ল। এবার আয়ান ঠিক হলো আর দেরি করা ঠিক হবে না। সিয়াকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল আয়ান। টেস্ট শেষে বাড়ি ফিরে এলো। রিপোর্ট পেলে ডাক্তার ফোন করে বলে দেবেন বাকিটা। তোমাকে কতবার বলেছি খাওয়া দাওয়া ঠিক মতো করবে। এখন কি অসুখ বাঁধালে কে জানে। আমার চিন্তা হয় না বুঝি। খাটের পর হাঁটু ভাঁজ করে বসে আছে সিয়া। আয়ান গম্ভীর মুখে পায়চারি করছে আর সিয়াকে বকছে। সিয়া মাথা নিচু করে আয়নের কথা শুনছে। আমি অশোক নিয়ন্ত্রণ করে ডেকে এনেছি নাকি? আমাকে বকছো কেন? ভয়ে ভয়ে বলে সিয়া। সিয়ার কথা শুনে চোখ রাঙায় আয়ান। না খেয়ে অসুখ বাঁধালে তাকে নিমন্ত্রণই বলে। আয়নের বকাবকির মাঝখানেই সিয়ার ফোনে ডাক্তারের কল আসে। সিয়া কলটা রিসিভ করে কানে ধরে। আয়ান সিয়ার মুখের এক্সপ্রেশন খেয়াল করছে। ফোনের কথা যত বাড়ছে সিয়া চোখ তত বড় করছে। ফোনের কথাগুলো শুনে সিয়া যেন থমেরে গেছে। আয়ান বুঝে গেছে সিরিয়াস কিছুই হয়েছে। আচ্ছা ধন্যবাদ বলে ফোন কেটে দেয় সিয়া। আয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সিয়ার দিকে। সিয়া ভয়ে ভয়ে আয়ানের দিকে তাকিয়ে একটা ঢোক গেলে। কি হয়েছে? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে আয়ান। মানে আসলে উনি বললেন যে কি আমতামতা করছো? কি হয়েছে বলো? কি বললেন উনি? আয়নের ধমক শুনে কুঁচকে যায় সিয়া। কিছুক্ষণ আয়নের দিকে তাকিয়ে থেকে হাসা শুরু করে দেয়। সাথে চোখে পানিও আছে। পাগল হয়ে গেল নাকি মেয়েটা? অসুখটাকে এতটাই সিরিয়াস যে শুনি সিয়া ভয়ে পাগল হয়ে গেল। মনে মনে ভাবে আয়ান। কি হয়েছে বলবে তো? হাসছো কেন পাগলের মতো? সিয়া খাট থেকে নেমে আয়নের গলা জড়িয়ে ওর গালে চুমুকে দেয়। আয়নের হাতটা নিজের পেটের উপর রেখে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে সিয়া, কনগ্রাটস উড বি ড্যাড। সিয়ার কথায় হা হয়ে ওর দিকে তাকিয়ে আছে আয়ান। ও কি ভুল শুনল? সত্যি? ভেজা চোখে কাপা গলায় প্রশ্ন করে আয়ান। কি সত্যি? বিশ্বাস হয় না? সিয়ার চোখ মুখ দিয়ে উচ্ছ্বাস উতলে পড়ছে। দুজনেই চোখ দিয়ে পানি গড়াচ্ছে। তবে এটা খুশির অশ্রু। সিয়াকে জড়িয়ে ধরে আয়ান। আনন্দে আত্মারা হওয়ার ইচ্ছা হচ্ছে ওর। পাগল হয়ে যাচ্ছে একটা খবর পেয়ে। সিয়াকে কোলে তুলে নেয় আয়ান। বিছানায় শুয়ে ওর কপালে ঠোঁট বোলায়। এখন থেকে তোমার বিছানা থেকে নামা নিষেধ। মানে? মানে কোনোরকম স্ট্রেস নেওয়া নিষেধ। যা যা লাগবে আমাকে বলবে, আমি এনে দেব। কিন্তু তুমি বিছানা থেকে নামবে না। তাহলে তো হাত পায়ে জং ধরে যাবে, মোটা হয়ে যাব তো। বাবু আসার পর জিম ডায়েট করে শুকিয়ে যাবে। এমনিতে তোমার যা খাওয়া দাওয়ার সিঁড়ি। একদম আমাকে খাওয়া দাওয়ার খোটা দেবে না বলে দিলাম। ভালো হবে না কিন্তু। আচ্ছা বেশ, এবার রেস্ট নাও। আমি খবরটা সবাইকে জানিয়ে দিয়ে আসি। আমিও যাব। না প্লিজ, নিয়ে চলো না। সিয়ার জোরাজুরিতে ওকে নিয়ে নিচে নামে আয়ান। খবরটা পেয়ে চৌধুরী বাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছে। এদিকে এই খবর পেয়ে তিয়ার মাথায় আবার আগুন জ্বলে উঠল। সব শেষ। এবার আয়ান আর সিয়া কাউকেই ছাড়বে না ও। দেখতে দেখতেই সিয়ার আয়ানের বিয়ের ৮ মাস পার হয়ে গেল। আর সিয়ার প্রেগনেন্সির ৩ মাস। আয়ান সিয়ার প্রচুর খেয়াল রাখছে। প্রতিটা মুহূর্ত সিয়ার দিকে খেয়াল রাখছে। ওর কোনো সমস্যা হচ্ছে কিনা, কিছু লাগবে কিনা, প্রতিটা মুহূর্ত অস্থির। তবে ওদের কপালে বোধহয় সুখ জিনিসটা লেখা নেই। আরহান নিউ ইয়র্ক থেকে ফিরেই সোজা চলে গেল চৌধুরী বাড়িতে। সিয়া, কোথায় তুমি? সিয়া। আরহানের চিৎকারে ভেতরটা ধুকবুক করে ওঠে সিয়ার। আরহান ফিরে এসেছে। এবার না জানি কি করবে ও। আয়ানের সাথে সিয়া নিচে নামে। আরহান রাগে ফুঁসছে। সিয়াকে দেখে ওর দিকে তেড়ে যায় আরহান। তোমার সাহস কি করে হলো আয়ানকে বিয়ে করার? চিৎকার করে ওঠে আরহান। সিয়া কেঁপে ওঠে আরহানের চিৎকারে।
খবরদার, সিয়া আমার বিবাহিত স্ত্রী। ওর সাথে কোনো রকম অভদ্রতা আমি মেনে নেব না। তুই আমার বোনের জীবনটা নষ্ট করেছিস, তার শাস্তি তো তোকে পেতেই হবে। সিয়াকে কিছু বলার সাহস দেখাস না। আরহানের শার্টের কলার চেপে ধরে আয়ান। আমি তোর সাথে কথা বলছি না এবং বলতেও চাই না। আমি সিয়ার সাথে কথা বলছি। আমার আর সিয়ার মধ্যে ঢুকিস না। আয়নের হাতটা ছিটকে সরিয়ে দেয় আরহান। ঢুকে তো আমি গেছি, সিয়া আমার স্ত্রী, তাই ওকে কিছু বলতে গেলে আমার মুখোমুখি হতেই হবে। তুই। আরহানের কথা শেষ হওয়ার আগে কোনো বাচ্চার কান্নার আওয়াজ পায়। দরজার দিকে তাকিয়ে দেখি দিশা দাঁড়িয়ে আছে, কোলে ফুটফুটে একটা মেয়ে। আরহানের ভেতরে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। মেয়েটাকে দেখে মায়া জন্মাচ্ছে ওর প্রতি। আরহান, দেখো, তোমার পাপের ফল। নিষ্পাপ বাচ্চাটা তোমার জন্য আজ। ঘৃণায় আর কিছু বলতে পারে না সিয়া। আরহান কিছুক্ষণ কি যেন ভাবে। সিয়া, তোমার সাথে একটু কথা আছে, আলাদা, একটু আসো। আরহানের কথা শুনে সিয়া আর আয়ান একে অপরের দিকে তাকায়। আয়ান বাধা দিতে যায়, কিন্তু সিয়া আরহানকে নিয়ে রুমে চলে যায়। বলো, কি বলবে? তোমায় আমাকে বিয়ে করতে হবে। হোয়াট? পাগল হয়ে গেলে নাকি? আমার বিয়ে হয়ে গেছে, জানি, কিন্তু শরীয়ত মোতাবেক নয়। আর বিয়েতে সাক্ষী লাগে। তোমাদের বিয়েতে ছিল সাক্ষী? আরহানের কথা শুনে চুপ করে যায় সিয়া। ঠিকই তো, আয়ান এত তাড়াতাড়ি সবকিছু করেছে যে সাক্ষীর কথা মাথাতেই ছিল না। কি হলো? দেখো সিয়া, একটা ডিল করি তোমার সাথে। তুমি আমাকে বিয়ে করবে, আর আমি দিশার বাচ্চাকে প্রাপ্য সম্মান দেব। দিশাকেও সমাজে লাঞ্ছিত হতে হবে না, না হলে আমি কিছু করব না। আরহানের কথায় দিশা দ্বিধায় পড়ে গেল। দিশার সম্মান ফেরানোটা যে দরকার, আর আরহানি সেটা পারবে। কিন্তু আয়ান, ওর বাচ্চাটা, কি হবে ওদের? বেশ, তবে তার আগে একটা কথা তোমার জানা দরকার। কি কথা? আমি প্রেগনেন্ট। আমার গর্ভে আয়ানের বাচ্চা আছে। মেনে নেবে তুমি? আরহানের মাথায় বাজ পড়ে এই কথা শুনে। কিছুক্ষণ ভেবে সিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে আরহান। কনগ্রেস, আমিও দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছি। আমি প্রস্তুত। তুমি? আরহানের কথা শুনে প্রচণ্ড অবাক সিয়া। এতটা নিষ্ঠুর আরহান কিভাবে হতে পারে? কাদারও উপায় নেই সিয়ার। আরহান সিয়ার হাত ধরে নিচে নিয়ে আসে। সবাই ওর জন্য অপেক্ষা করছে। সিয়া, সবাইকে কিছু বলবে, বলো বেবি। সিয়া আরহানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আসে, চোখ দিয়ে পানি গড়াচ্ছে। সিয়া, কি বলবে তুমি? আয়নের গলা শুনে ভেতরটা ফেটে যাচ্ছে সিয়ার। মানুষটাকে পেয়েও হারালো ও। আমি আরহানকে বিয়ে করব। সিয়ার কথা শুনে আকাশ ভাঙে আয়নের মাথায়। সিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? আমি ঠিকই বলছি আয়ান। আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও তুমি আমাকে জোর করে বিয়ে করেছো, তাই ওটা মিথ্যে বিয়ে ছিল। আমি আরহানকে ভালোবাসি, আর আরহানকে বিয়ে করব। আরহান তোমাকে ব্ল্যাকমেল করেছে, রাইট? আমি জানতাম এই বিয়ে হবে না। হবে, বিয়ে আজই হবে। আরহান, আজ সন্ধ্যায় কাজী ডাকো, আমাদের বিয়ে হবে। আয়ান পাগল হয়ে যাবে, কিছু বলতে যাবে, কিন্তু তার আগে শান্ত হয়ে যায় সিয়ার চোখে চোখ পড়তেই। সিয়ার চোখও কি ইশারা করছে, তার মানে যাই হচ্ছে তার পেছনে সিয়ার কোনো প্ল্যান আছে। চুপ হয়ে যায় আয়ান। এমন সময় বাড়িতে ঢোকে টিয়া। শুনলাম সিয়া নাকি আরহানকে বিয়ে করছে। আয়ানের শখ মিটল। হ্যাঁ, মিটল। এবার তুমি চাইলে আয়ানকে বিয়ে করতে পারো। ভ্রু কুঁচকে সিয়ার দিকে তাকায় আয়ান। সিয়া চোখের ইশারায় ওকে আশ্বস্ত করছে, যা হচ্ছে হতে দাও। বেশ, তুমি যখন ঠিক করে নিয়েছো যে আরহানকে বিয়ে করবে, তখন আমি ওকে টিয়াকে বিয়ে করব। আজই, একই কাজে আমাদের বিয়ে পড়াবে। আমার কোনো সমস্যা নেই। টিয়ার খুশি আর ধরছে না। অবশেষে আয়ান ওর হতে চলেছে। তাহলে আমি কাজে অফিসে খবর দিয়ে আসি, বলে বাড়ি থেকে বেরিয়ে যায় আরহান। টিয়াকেও তো আজ সারাদিন পার্লারে কাটাতে হবে, তাইও বেরিয়ে যায়। আয়ান সিয়াকে টেনে রুমে নিয়ে যায়, দেওয়ালের সাথে চেপে ধরে। কি বলছিলে তুমি? মাথা খারাপ হয়ে গেছে? কেন? ঠিকই তো বলেছি। তুমি আমাকে ভালোবাসো? না, বাসি না। সেজন্য তো আমার বাচ্চার মা হতে যাচ্ছ তুমি। আয়নের কথা শুনে হেসে দেয় সিয়া। তুমি হাসছো? জানো আমার কি অবস্থা হয়েছিল তোমার কথা শুনে? মনে হচ্ছিল আমার সব শেষ। সরি। তোমার সাথে আলোচনা করার সুযোগ আরহান দিলে তো তোমাকে বলতাম। তোমাকে আমি এখনই কিছু বলবো না, যা হচ্ছে মেনে নাও। আজ সন্ধ্যায় বিরাট একটা সারপ্রাইজ পাবে। কি সারপ্রাইজ? বললে সারপ্রাইজ থাকে নাকি? বলো না। উফ, এত অধৈর্য কেন তুমি? ধৈর্য ধরতে পারি। যদি যদি একটি কিস করো। আজকে না তোমার বিয়ে? অন্য একটা মেয়ের কাছ থেকে কিস চাইতে লজ্জা করছে না? ওর সাথে বিয়ে হবে, আর তোমার সাথে বিয়ে হয়ে গেছে। তাহলে কি দাও। সিয়ারা আর কি করার? এমন সুযোগ কি হাতছাড়া করা যায়? আরহান ব্যস্ত বিয়ের প্রস্তুতি নিতে। এমন সময় দিশার ফোন আসে ওর ফোনে। আরহান, আমি জানি তুমি আমাকে ইস্যু করে সিয়াকে ব্ল্যাকমেল করেছ। কেন ওদের জীবন নষ্ট করছো তুমি? দিশা, আমি যা করছি সবার ভালোর জন্যই করছি। আমার মেয়ে কেমন আছে? খবরদার, তোমার মেয়ে বলবে না। ওর বাবা হওয়ার যোগ্য নও তুমি। আচ্ছা বেশ, তোমার মেয়ে কেমন আছে? এত নির্লজ্জ তুমি। প্লিজ আরহান, সিয়ার আয়ানের সুখ নষ্ট করো না প্লিজ। দেখি তোমার রিকোয়েস্ট রাখা যায় কিনা। এখন বিয়ের কাজে একটু ব্যস্ত, পরে কথা হবে। বাই। হ্যালো আরহান। আরহান, আমার কথা শোনো। আরহান ফোন কেটে দেয়।
সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে দিশার। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তুমি ভাবলে কি করে আয়ান যে আমার এই অবস্থায় আরহান আমাকে ব্ল্যাকমেল করবে আর আমি ওকে বিয়ে করতে রাজি হয়ে যাব? এতটা অবিশ্বাস আমার প্রতি? তুমি এমন ভাবে বললে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আরহান আমাকে অনেক ভালোবাসে, তাই আমি ওকে বিয়ে করব। আবার কি উল্টাপাল্টা বকছো? ঠিকই বলছি সিয়া। আই থিঙ্ক মা হওয়ার আনন্দে তোমার মাথার তারগুলা ছিঁড়ে গেছে। কি? আমি তার ছিঁড়া? তুমি আমাকে পাগল বলে? লাইক সিরিয়াসলি? আহা, রাগ করছো কেন? তোমার কথা শুনে তাই মনে হচ্ছে। বলো না কি প্ল্যান? না, শুধু এটুকু জেনে রাখো, যারা যারা অন্যায় করেছে প্রাপ্য শাস্তি তারা পাবে। বাট সাবধানে, তোমার যা হওয়ার হোক, আমার বাবুটার যেন কিছু না হয়। এখন আমিও পর হয়ে গেলাম তো। তুমি পর হতে যাবে কেন? তুমি তো আমার কলিজার টুকরা। বুঝি বুঝি। কি বোঝো? কিছু না। আয়নের বুকে মাথা রাখে সিয়া। আয়ন ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। বিয়ের প্রস্তুতি প্রায় শেষ। সন্ধ্যাও ঘনিয়ে আসছে। টিয়া তো পার্লারে কাটালো সারাটা দিন। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে আরহান। মুখে বাঁকা হাসি। আজ অনেক বড় কিছু ঘটতে যাচ্ছে, যার জন্য ও এতদিন ধরে অপেক্ষায় ছিল। আয়ান সিয়াকে আর সিয়া আয়ানকে তৈরি করে দেয়। এটা খুবই হাস্যকর যে বর্ব একে অপরকে সাজাচ্ছে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার জন্য। এই শোনো, টিয়া কবুল বলে বলো। তুমি যেন আবার বলে দিও না। তুমি তোমার কাজটা তাড়াতাড়ি করো, তাহলে আমিও কবুল বলবো না। বুঝেছি। কি বুঝলে? আমাকে আর পছন্দ হচ্ছে না, নতুন বউ লাগবে। সিয়ার কথা শুনে আয়ান হাসতে শুরু করে। পেছন থেকে সিয়ার কোমর জড়িয়ে ওর গালের সাথে গাল লাগায়। আমার এত সুন্দর বউ থাকতে আর বউ দিয়ে কি করব? তোমাকে দেখতেই দিন যায়, আর একটাকে কখন দেখব? ইস, এত নির্লজ্জ! তোমার কাছে নির্লজ্জ হতে দোষ কি? আমি নির্লজ্জ বলেই তো তুমি আমার বাচ্চার মা। তুমি চুপ করবে? চলো, চলো। আয়নের টিয়া মুখোমুখি বসেছে। সিয়ার আরহানকে সামনাসামনি বসানো হয়েছে। টিয়ার কবুল বলা শেষ। এবার আয়ানের পালা। অসহায় দৃষ্টি নিয়ে আয়ান সিয়ার দিকে তাকিয়ে আছে। আর সিয়া মিটিমিটি হাসছে। আয়ান খুব ভালো মতো বুঝে গেছে সিয়া বিষয়টার মজা নিচ্ছে। কিছুক্ষণ মজা নেওয়ার পর সিয়া ভাবে আর দেরি করা ঠিক হবে না। আয়ান যদি আবার রাগের মাথায় কবুল বলে দেয়? 1 মিনিট, কাজী সাহেব। সিয়ার কথায় হাফ ছেড়ে বাঁচে আয়ান। এই বিয়ে হবে না। সবাই হাঁ করে তাকিয়ে আছে সিয়ার দিকে। বলে কি এই মেয়ে? নিজেই বলো বিয়ে করবে, আবার নিজেই বিয়ে ভাঙছে। পাগল নাকি? এই পক্ষের কনে আর ওই পক্ষের বর যে বিবাহিত। বিয়ে পড়ালে আপনার যে ধর্ম থাকবে না। রেগে উঠে দাঁড়ায় আরহান। কি বলছো কি তুমি এসব? ঠিকই বলছি আরহান খান। আমি মিসেস সিয়া হুসেন চৌধুরী, মিস্টার আরহান চৌধুরীর বিবাহিত স্ত্রী। আমাদের বিয়েতে শরীয়তার সাক্ষী দুটোই ছিল, এবং ভালোবাসাও ছিল। অর্থাৎ আমাদের বিয়ে সম্পূর্ণ হালাল এবং পবিত্র। তোমার মতো অপবিত্র নয়। মানে? মানে অফিসার? সিয়া, তুমি পুলিশ ডেকেছো কেন? সেটা ওনারাই বলুক। বলুন অফিসার, কেন এসেছেন আপনারা? মিস্টার আরহান খান, আপনার বিরুদ্ধে রেপ কেস করা হয়েছে। এছাড়াও ভিডিও ধারণ ও ভাইরালের জন্য মানহানির মামলাও রয়েছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সিয়া, এত বড় বেইমানি? আমি বেইমানি করলাম? আমি চাইলে সেদিনই তোমাকে পুলিশে দিতে পারতাম। এত নাটকের প্রয়োজন ছিল না। কিন্তু তাতে তুমি শুধু একটা পাপের শাস্তি পেতে। কাউকে বিয়ের কথা দিয়ে তাকে মাঝপথে ফেলে চলে গেলে অনুভূতিটা কেমন হয় সেটা বোঝাতে এতদূর নিয়ে আসা। মিসেস সিয়া হুসেন চৌধুরী, তোমার প্ল্যানটা যে ফেল করে গেল। মানে? মানে আমি কষ্ট পাচ্ছি না, কারণ এমনিতেও আমি তোমাকে বিয়ে করতাম না। আমি শুধু তোমাদের ভালোবাসাটা পরীক্ষা করলাম। প্রথমে ভেবেছিলাম তুমি বুদ্ধির ঢেকি, এখন দেখছি না, তুমি তো বুদ্ধির জাহাজ। কি বলছো তুমি? সেদিন আমার মেয়েটার মুখ দেখেই ঠিক করেছিলাম বিয়ে করলে আমি দিশাকেই করব। তোমাদের সুখ নষ্ট করার ইচ্ছা আমার নেই, কিন্তু নিজের সুখটা বেছে নেওয়ার অধিকার তো আছে আমার। দিশার সামনে গিয়ে দাঁড়ায় আরহান। দিশা, আমি জানি অনেক বড় অন্যায় করেছি আমি, কিন্তু সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমার মেয়েটাকে ভালোবাসি। প্লিজ দিশা, আমাকে ক্ষমা করবে? দিশা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আরহান ওকে এই কথা বলছে। দিশা, আমাকে বিয়ে করবে? তুমি রাজি থাকলে তোমাকে বিয়ে করে আমি জেলে যাব। দিশার চোখ ছলছল করে ওঠে। আরহান কি সত্যি বলছে, নাকি এটাও নিতান্তই অভিনয়? প্লিজ দিশা, কিছু তো বলো। আরহানের চোখে আজ অনুতপ্ততা। দিশার প্রতি ভালোবাসা আর মেয়েটার প্রতি মায়া দেখছি দিশা। আর চুপ থাকতে পারে না দিশা। মাথা নেড়ে বুঝিয়ে দেয় যে ও যে রাজি। সিয়া, যদি আরহান আমাকে বিয়ে করে তাহলে তো ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকার কথা নয়। ওকে জেলে যেতেই হবে। দেখো দিশা আপু, না দিশা, আমি জেলে যাব। আমাকে যেতেই হবে। তোমার একার জীবন তো আমি নষ্ট করিনি, আরও অনেক মেয়ের জীবন নষ্ট করেছি। শাস্তিটা আমার প্রাপ্য। আমি চাই না আমার মেয়ের এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হোক। আমিও চাই না আমার মেয়ে কোনো মিথ্যেকে আঁকড়ে ধরে বড় হোক। ওকে সত্যিটাই মেনে নিতে হবে। কিন্তু আরহান, প্লিজ দিশা। তবে অফিসার, মানহানির মামলাটা আমার বিরুদ্ধে নাই।
অন্য কারোর বিরুদ্ধে হবে। কারণ না আমি ভিডিও রেকর্ড করেছি আর না ভাইরাল, তাহলে কে করেছে? টিয়ার দিকে তাকায় আরহান। এতক্ষণে সব ঘটনায় টিয়ার মাথার উপর দিয়ে গেছে। এখন ভয় পাচ্ছে টিয়া। কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে, বারবার ঢোক গিলছে। কি হলো টিয়া, বলো। তুমি সেদিন জোর করে আমাকে ড্রিঙ্ক করে ওভারডোজ দিয়েছিলে, দিশার রুমে ক্যামেরা সেট করেছিলে যাতে ভিডিও ভাইরাল করলে একদিকে দিশার জীবনটা নষ্ট হয়, আরেকদিকে সিয়া আমাকে ভুল বুঝে বিয়েটা বাতিল করে দেয়। আবার আয়ান সিয়াকে ভুল বোঝে, ফলে আয়ানের জীবন থেকে সিয়ার অস্তিত্ব মুছে যায়। এক ঢিলে এতগুলো পাখি মারতে চেয়েছিলে তুমি, রাইট? কি কি বলছো এসব? আমাকে ফাঁসাচ্ছ কেন? ফাঁসাবো কেন? তুমি তো ফেসেই গেছো, আমার কাছে প্রমাণ আছে। টিয়ার ভয় আরও বেড়ে গেছে, আরও বেশি ঘামছে ও। যাই হোক অফিসার, আমাদের বিয়েটা খেয়েই যান। আর হ্যাঁ, আমার আর দিশার সাথে সাথে আয়ান আর সিয়াকেও আবার শরীয়ত মোতাবেক সাকিসহ বিয়ে করতে হবে। সিয়া আয়নের দিকে তাকিয়ে মুচকি এসে চোখ নামিয়ে নেয়। টিয়ার রাগ আর অপমানে মাটিতে মিশে যাচ্ছে। ওর সব আনন্দ, সব স্বপ্ন শেষ। সিয়ার আয়ান এবং দিশা আরহানের বিয়ে পড়ানো হলো। এবার আরহানের যাওয়ার পালা। দিশা কাছে। আরহান দিশার কাছে এসে 2 হাত দিয়ে দিশার মুখটা তুলে চোখের পানি মুছে দেয়। ওর কপালে চুমু খেয়ে বলে, চিন্তা করো না, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আমি অপেক্ষা করব। নিজের খেয়াল রেখো, খাওয়া দাওয়া ঠিকমতো করবে, নিজের আর বাবুর খেয়াল রাখবে। হুম। আরহানের 1 বছরের জেল হয়। এর মধ্যে সিয়ারও ফুটফুটে একটা মেয়ে হয়, আসিয়া চৌধুরী আরশি। আজ আরহানের ফেরার দিন। আরহান বাড়িতে ঢুকতেই দিয়া বাবা বাবা বলে চিৎকার করতে করতে ছুটে যায় আরহানের কাছে। আরহানও মেয়েকে কোলে তুলে নিয়ে কপালে চুমো দেয়। দিশাও এগিয়ে আসে। এবার সব বাধা শেষ। সুখের সংসার বাদে এখন ওরা। সমাপ্ত।